হ্যাঁ, ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে $30 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের রবিন খোদা প্রতিষ্ঠান এআই ও ক্লাউড সম্প্রসারণে এই বিনিয়োগ। জানা গেছে, ভারতের প্রযুক্তি অবকাঠামো খাতে 2030-এ $30 বিলিয়ন, 3 লাখ কোটি রুপি, 3 লাখ কোটি রুপি। আমাদের বাজেট যেন কত? হুম, ঠিক আছে। তিনি বলেছেন, ভারত হলো বিশ্বের এমন কয়েকটি বাজারের একটি, যেটা আমি বারবার বলি, ভারত হলো বিশ্বের এমন কয়েকটি বাজারের একটি যেখানে ভবিষ্যৎ চাহিদার পরিমাপ আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি মিলে যায়। প্রতিটি বাজারে নিজস্ব শক্তি থাকে, তবে ভারতের প্রবৃত্তির গতিপথ অনন্য। এখানকার বিশাল জনসংখ্যার ডিজিটাল রূপান্তর, এআই নিয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষার যে সংমিশ্রণ তৈরি হয়েছে, তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। যাই হোক, এবার আসি, কে কোথায় কি কমেন্টস করেছে ওইগুলো তো আপনারা বুঝতেই পারতেছেন। এখন কি মনে হয় আপনাদের, আমাদের এই বাংলাদেশি কেন সেখানে গেল? আপনি যত কথাই বলেন, নিজের দেশের প্রতি সবারই কিন্তু ভালোবাসার টান থাকে। আপনি তাকে যদি অত্যাচার করেন তবুও। তাহলে রবিন খুদা, আমি যদি আজকে $30 বিলিয়ন মালিক থাকতাম বা আপনি থাকতেন, কি বলতেন? প্রথমে নিজের দেশটাকেই কিন্তু আপনি বিনিয়োগ করতে চাইতেন। কথাটা সত্য কিনা বলেন? চাইতেন কিনা? চাইতেন। আমিও চাইতাম। রবিন খুদারও চাওয়ার কথা। কিন্তু কেন তিনি আসলেন না? কারণ এই দেশে বিনিয়োগের পরিবেশ নাই। এই দেশ শুধু মাদ্রাসা বানানোর জায়গা। এই দেশ শুধু মোল্লা পয়দা করার জায়গা। এই দেশে শুধু চিঙ্কু বাম পয়দা করার জায়গা। বিনিয়োগকারী পয়দা করার জায়গা না। তার একটা উদাহরণ দেই। আমি এই দেশে একটি হসপিটাল করার বিনিয়োগকারী এনেছিলাম। আপনি জানেন? ৩ জায়গায় জমি কিনতে গিয়ে কি হয়েছিল? কানাডা হাইকোর্ট দেখায়। সব হাইকোর্ট বিনিয়োগ করতে পারে নাই। আমি ৩-৪টা দেশের মানুষের বিনিয়োগের ব্যবস্থা তখনও পারতাম, এখনো পারি, ভবিষ্যতে পারবো। কিন্তু আমাদের রাষ্ট্র সেই সুযোগ সুবিধা দেয় না। একটা লাইসেন্স করতে গেলে হাসপাতালের জন্য কি করে জানেন? জমি কিনতে গেলে চাঁদাবাজি, জমি কিনতে গেলে বাটপারি। আশেপাশে সবাই যখনই শুনে যে এটা জমি কিনবে হাসপাতালের জন্য, আশেপাশে জমির দাম বাড়ায় দেয়। যে জমির দাম মনে করেন যে বিঘা হইল ৳৫,০০,০০০। আলোচনা করলে সেটা হয়ে যায় ৳১০,০০,০০০। আবার লোক চলে আসে, আশেপাশে ইনভেস্টরদের নিয়ে যায়, নিয়ে আবার আশেপাশে তারাই জমি কেনা শুরু করে, চুক্তি করে, বায়নাপত্র আগে করে রাখে। মানে যাতে যায় গিয়ে বিপদে পড়ে ইনভেস্টর। তো ইনভেস্টর যারা করে তাদের কি বোকা মনে করেন? তারা হয়তো আমার মাধ্যমে বিনিয়োগ করবে, কিন্তু তারা তো সব খোঁজ নিতেছে আমি কার সাথে চলি, কিভাবে চলি, কার সাথে কি, আমাকে না জানিয়ে তারা খোঁজ নেয়। সবসময় চিন্তা থাকবে ধোঁকার। ভালো কাজ আপনি পারবেন না। একটা জায়গা আমাদের এলাকায় পেয়েছিলাম, ওখানে ৩০ বিঘা। বুঝছেন? জমির কিছু দালালের জন্য সেটা নিতে পারিনি। শুধু আমাদের সরিষাবাড়িতে কমসে কম ২,০০০ মানুষের সরাসরি চাকরি হইতো। কমপক্ষে ২,০০০ মানুষের চাকরি হইতো পার্মানেন্ট। মানে পার্মানেন্ট চাকরি। তাদের টেম্পোরারি থাকতো। তাহলে যেখানে ২,০০০ স্টাফ চাকরি করবে একটা হসপিটাল, সেইখানে কত বিশাল আয়োজন হবে, কতগুলো গেস্ট হাউস হবে, কতগুলো খাবারের দোকান হবে, কত মানুষ এর সাথে পরিবহনের সাথে যুক্ত হবে, কতগুলো প্রতিষ্ঠান হবে সেখানে, কতগুলো আ আপনার এই শুধুমাত্র কম্পিউটারের যে দোকানগুলো হবে, প্রিন্টিং করার কতগুলো হবে। সেখানে ব্যাংকের কয়েকটা প্রতিষ্ঠান থাকবে। সেখানে তো কয়েকটা ব্যাংকই বসাইতে হবে, শাখা দিতে হবে। তাই না? কিন্তু আমাদের দেশে এগুলো সবসময় চিন্তা করে আমার ৳১০ লাভ হইছে। সমাজে, রাষ্ট্রের যা ইচ্ছা তাই হয়ে যাক, কেউ সহযোগিতা করবে না। আপনি পণ্য রপ্তানি করবেন, আপনি বায়ার হয়ে যাবেন, যখনই আপনি কোনো ফ্যাক্টরিতে যাবেন, জি জিনিসের দাম বাড়ায় দিবে। একজন আমাকে লিখেছে, আমাদের জামালপুরের কথা, এই যে আজকেই লিখেছে যে, "আঙ্কেল, জামালপুর থেকে নকশি কাঁথা নিয়ে যান।" আরে বাবা, এটা আমি ৭-৮ বছর আগে চেষ্টা করেছি। খুচরা যা বেচে সেই দাম চাই যখন পাইকারি কিনতে যাই। এই হলো বাংলাদেশের মানুষ। জুতা, জুতা, জুতা। একজন প্রতিবাদ করেছে আমার পোস্টে। এই যে গতকাল নাকি পরশুদিনে দিয়েছি। যে জুতার দাম ভারত থেকে ৳১৮০ থেকে ৳২০০, সেই জুতা আমার বাংলাদেশে চেয়েছে ৳৪৮০ থেকে ৳৫০০। একটা জুতা বিক্রি করলে কয় টাকা লাভ হবে এক্সপোর্ট করলে? সর্বোচ্চ ৳৫০, ধরেন ৳১০০। তাহলে সে জায়গায় ৳৫০০ আপনি আগেই নিয়ে নিলেন। তাহলে ফায়দাটা করবে কোথায়? ৳৫০০ যদি আপনাকে দেয় তাহলে ট্যাক্স কত যাবে? পরিবহন, আপনি বলেন। এই বাংলাদেশে ব্যবসা করতে পারবেন? ইয়ার্ন মানে সুতা, সুতা। সুতার ব্যাপারে নিতে গেলে তো আরো। আর বস্তা নিতে গিয়ে তো আরো বোকা হইছি। ব্রোকার ব্রোকাররাই অনেকেই বলে আবার যে ব্রোকারের পাল্লায় পড়ছেন। মালিকের কাছে গেলে আরো বেশি চায়। তখন আবার বলে ডিলাররা তো আগে নিয়ে রাখছে। মানে সব দিক দিয়ে এরকম দেখবেন। এদের মেন্টাল
প্রিপারেশনটাই ভিন্ন। আপনি পারবেন না ব্যবসা করতে। তারপরে C&F এর জালিয়াতি, পরিবহনের জালিয়াতি সেটা আলাদা। বদমাইশি করবে সেটা আলাদা। সরকারি সমস্যা, লোন পাবেন না। বিদেশে আপনি যে পৃথিবীর অনেক দেশ আছে। আপনি যদি এক্সপোর্ট করেন, আপনি মিনিমাম ৭০% আপনি লোন পাবেন। মিনিমাম সর্বনিম্ন। কোনো দেশে 100%। আপনি যদি রপ্তানি যদি করতে পারেন, ব্যাংক আপনাকে ৮০% লোন দিবে। ৮০% মার্জিন দিবে ৮০%। ৭০%, ৯০ কমসে কম তো 50% তো চোখ বন্ধ করে দেয়। আমার দেশে যান, নতুন ব্যবসায়ীদের তো হাইকোর্ট দেখাই দিবে। আপনার তো এলসি মার্জিন দিবেই না নতুন ব্যবসায়ীরা। মার্জিন দিবে না আপনাকে। আর যারা পুরাতন তাদেরও হাইকোর্ট দেখায় দেয়। আচ্ছা ওই প্রসঙ্গ গেলাম। বাদ রাখেন। তাহলে আমার ভাবির পোলারা এই যে তোমরা যে চিৎকার চেঁচামেচি আমি যে বারবার বলি যে এই দেশে জামাতিরাই তো বিনিয়োগ করে না। বিএনপি নিজেরাই তো বিনিয়োগ করে না। বলেন ৳১ বিএনপির কোন শিল্পপতি ৳১০ বিনিয়োগ করছে এই ৩ মাসে বলেন? বিএনপির কোন শিল্পপতি ১০ মাসে ৩ মাসে তারা এখন তো তারা ক্ষমতায় ৳৩০ বিনিয়োগ বিএনপির যেতগুলো এমপি আছে ৳১ বিনিয়োগ করছে একটা শিল্পপতি। ৳১ ৳১। জামাতের যে এত জাকাতি টাকা, ফেতরা টাকা, নিজে করে বাটপারি টাকা এবং নিজেদের ওদেরও ফান্ড আছে। ওদের অনেক পয়সা আছে। কই তাদের বিনিয়োগ করতে শুনছেন নতুন কোনো? বরং কালকেও কি দেখলাম? যে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। তারা ঈদের ছুটিতে এসে দেখে তাদের চাকরি নাই। বা ছুটিতে এসে দেখে তাদের চাকরি নাই ২,৫০০ এর। কি বুঝলেন? এই হচ্ছে বাংলাদেশ। শিল্প কারখানার জন্য আপনি ব্যবসা নিতে পারবেন না। নার্সারির কথা বলি, নার্সারি। এই যে আপনি দেখতেছেন আমি নিমের গাছ লাগাইতেছি। আমি কয়েক জায়গায় নার্সারির কথা বলছি। কি বলেছে আমাকে জানেন? তাদের আগে অ্যাডভান্স দিতে হবে। মানে তারা বীজ আনবে, বীজ রোপণ করবে। তারপরে আমাকে ৪ মাস পরে ৩ মাস পরে দিবে। তাদের অ্যাডভান্স দিতে হবে অর্ধেক। এগুলা নার্সারির লাভ। আর ভারতে আপনি শুধু মুখে অর্ডার দিবেন। মুখে অর্ডার দিবেন। একজন যাবেন শুধু ভারতের একজন। আমার কাজ চলতেছে। আগামী বছর আমি ভারতে কমসে কম ১ কোটি নিম গাছ রোপণ করব। ১ কোটি আগামী বছর ভারতে। আচ্ছা বাংলাদেশে এখন আমি ২০,০০০ রোপণ করতে পারি নাই। ২০,০০০ রোপণ করতে পারি নাই। মাগনা গাছ রোপণ করব তাও আমি করতে পারব না। ৳২৫ নিমের গাছ এখন ৳৪৫ হয়েছে। নো প্রবলেম তারপর ঠিক আছে। আর ভারতে ওই ২০-২৫ সর্বোচ্চ ৳৩০ এর মধ্যেই থাকে। এরা বাড়ায় না দাম যদি বাল্ক নেন নিলে আরো কমে। আর এখানে যখন আপনি বাল্ক মানে বেশি অর্ডার দিবেন দাম বেড়ে যায়। অদ্ভুত ব্যাপার। এখানে নার্সারিতে আমি বলছি যে আমার আগামী বছর আমার ২০,০০,০০০ চারা দরকার। আমি কয়েকজনকে বলেছি। সবাই আমার কাছে টাকা চায়। অ্যাডভান্স আগে তাও অর্ধেক টাকা চায়। চিন্তা করে দেখছেন তার লাভ কিন্তু অর্ধেকের বেশি। আমার কাছে অর্ধেক টাকা চায়। কেন আমি মানে এরা বুঝতেন তো ব্যবসা যারা বুঝে না? বুঝে? বুঝে না। বাংলাদেশের মানুষ ব্যবসা বুঝে না। আপনারা বলে দেই আমি আমার চ্যানেলের মাধ্যমে বলি। যারা নিমের চারা যত চারা করবেন আমি কিনে নেব আপনার কাছ থেকে। যত নিমের চারা করবেন, যত। আপনি নিমের যারা নার্সারি ব্যবসা করেন, আপনি করেন, আমাকে মেসেজ করেন এত চারা আপনার। আমি আমার টার্গেট এখন থেকে পূরণ করতে থাকবো। আপনার কাছ থেকে নিবো আমি কথা দিলাম। আপনি চেক চাইলে চেক পৌঁছে যাবে আমার। আপনি অ্যাডভান্স পাবেন না। হইলে ব্যবসা করি না। হইলে করে দেখছি। টাকা আর ফেরত পাওয়া যায় না। জিনিস তো পাবোই না। এটা কত অজুহাত। আপনি আমাকে নিমের চারা দেন, যত চারা দিবেন সবগুলো আমি কিনে নিব। তাহলে আবার ওই যে ৳৩০ চারা ৳৬০ চাইলে তো হবে না। হবে? আমি নিজে বলেছি আমি টাকা দিব, তোমার বীজের টাকা দিব, সারের টাকা দিব, লেবারের টাকাও দিব। তুমি নার্সারি করো। বুঝেই না এরা। আপনি আমাকে যদি ১,০০,০০০ নার্সারিতে ১,০০,০০০ চারা দেন, যেই দিবে আমাকে সে যদি করে, তার মিনিমাম 50% লাভ হবে। আমাকে যে চারা সে দিবে। মনে করেন ১,০০,০০০ চারা, ৳৩০ ধরলো। তার ৳১৫,০০,০০০ লাভ। এগুলো বলি তারা গুরুত্বই দেয় না। আর যারা গুরুত্ব তারা বলে কি আমাকে অ্যাডভান্স করতে তাকে আমার আগেই ৳১৫,০০,০০০ দিতে হবে। মানে বুঝতে পারছেন তো কিরকম ব্যবসা এটা? আমি বলছি আপনার চারা, বীজ, লেবারের খরচ সমস্তই আমি দিব। তাও রাজি না। কিন্তু ভারতে কিছু না। শুধু আমার জামিন হইছে। ফোনে বলছে, "হ্যাঁ, আমি ফরিদকে চিনি। মিস্টার শেখ ফরিদকে চিনি।" তারপরে আমার ভিডিও দেশে তারা বলছে, "নো প্রো" কত এত? চাহিদা ডিমান্ড কত? ১,০০,০০০ ডিমান্ড কত? ৫০,০০০ তারা নিয়ে নিছে। তাই ৳১ চায় নাই আমার কাছে। শুধু বলছে যে কনফার্ম করেন। কনফার্ম করে দিয়েছি। ১,০০,০০,০০০ চারা ভারতে যে আমি কিনবো, ১,০০,০০,০০০ চারাতে তাদের মিনিমাম ১,০০,০০,০০০ চারার দাম কত? ৳২৫ হলে ২৫,০০,০০,০০০ অর্ধেকই কিন্তু লাভ। ৳১২,৫০,০০,০০০ তাতে লাভ হবে। ৳৩০ হইলে ৩০,০০,০০,০০০, ৳৪০ হলে ৪০,০০,০০,০০০, ৳২০,০০,০০,০০০ কিন্তু লাভ। তারা কিন্তু ভাবতেছে না যে আমি এটা নিবো কিনা? তারপরে আমি টাকা তো দিলাম না। তারা কিন্তু এই চিন্তা করে না। জুতার কথা বলেছি। বাংলাদেশের মানুষের চরিত্র বলি। জুতা আমারে কি বলছে জানেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন ৳১,০০০ চাইছে আমার কাছে জুতা।
৳১,০০০ প্রতি পেয়ার। বলছে ৳১,০০০ দিতে হবে। কত বড় বাটপার! এমন না যে ব্রোকার, ফ্যাক্টরি মালিক যারা কাজ করে। অথচ এই পাটের স্যান্ডেলের কত চাহিদা জানেন? কমসে কম আমি আপনাকে মানে শীতের সময় প্রতি সিজনে আপনাকে আমি ১,০০,০০০ পেয়ার শুজ আপনাকে বিক্রি করে দিতে পারব। আমার ডিমান্ড অনুযায়ী আপনি দিবেন। তা আপনি যদি আগে ৳৪০০ চান, ৳৫০০ চান আমি কিভাবে পারব? ওটা মার্কেটে আমি ভারত থেকে আনতেছি ৳২০০, ৳২০০ আপনি সেটা ৳৫০০ ১০০ ৳১,০০০ আচ্ছা এগুলো এমন না যে এগুলো আমার রেকর্ড, এগুলো কিন্তু আমার রেকর্ড করা আছে। এই হলো বাংলাদেশের মানুষ। বুঝতে পারছেন? এই হলো বাংলাদেশের মানুষ। আমার কাছ থেকে তারা শুধু লিখিত নিয়েছে। আমাকে ডকুমেন্টস করে এগ্রিমেন্ট অর্থাৎ আমি যদি না নেই, তাহলে আমার নামে তিনি ক্ষতিপূরণ মামলা করে দিবেন। এই কাজটা এগ্রিমেন্টটা হয়ে গেছে আমার সাথে। সেটা সিডেরই হোক, মানে নিমের চারার বীজ হোক আর জুতা হোক। মানে আমি যে প্রোডাক্টের কথা বলি তারা আমাকে উকিল দিয়ে একটা এগ্রিমেন্ট সাইন করে নেয়। আমার পাসপোর্ট, আমার আইডি কার্ড সহ, সাক্ষী সহ যার দেশের অনুযায়ী আমার কাছ থেকে এগ্রিমেন্ট নিয়ে নেয় বা আমার পক্ষে আবার একজনের এগ্রিমেন্ট নেয়। টাকা চায় না কেউ। আর আমাদের দেশে আগেই টাকা চায়। আর নকশি কাঁথা আমাদের। নকশি কাঁথা মার্কেটে বিক্রি করে খোলা বাজারে ১,৮০০ থেকে ১,২০০। আমি বলছি যে আমাকে বাল্ক যা আছে সব দিয়ে দিবেন। কত চাইছে জানেন বলেন তো? বলেন জামালপুরে যারা ওই যে বাউসী, তারপরে তারাকান্দি আর অন্যান্য জায়গায় জামালপুর সদরে বিক্রি করে না? আমি একটা উদাহরণ দিলাম লাইভ। অনেকে তো মনে করেন চাপামারি। আমারে বলেন তো কত চাইছে? আপনারা ৮০০ থেকে ১২০০ খুচরা বিক্রি করে। আমার কাছে কত চাইছে জানেন? ৳১৪০০। আমি বলছি আমারে ১০,০০০ পিস দিবা। কয় ৳১৪০০ লাগবে। কি বুঝলেন? এই হলো বাংলাদেশের মানুষ ব্যবসা বুঝে। কি জামালপুরে যারা শুনবা এটা জানো না? এই ৭-৮ বছর আগের কথা বলতেছি আপনাকে। এখনো আমি যদি কালকে ফোন দেই জামালপুর, আর নকশি কাঁথা লাগবে ৫,০০০ পিস। কি বলবে জানেন? জ্বর থেকে অ্যাডভান্স দেন আর দাম হলো ডাবল। এগুলো আমাদের দেশের মানুষের খাচ্ছে। ব্যবসা এরা করবে। তো $৩০ বিলিয়ন ওইখানে যাবে না ওইখানে যাবে? ওইখানে যাবে? সিরাজগঞ্জ আমি শুধু একজন মানুষ পাইছি সিরাজগঞ্জের। তিনি নিমের চারার নার্সারি করছে আমার কাছে ৳১ নেয় নাই। এমনকি এগ্রিমেন্টও করে নাই। সে বলছে যে, "আপনার আমি ১,০০,০০০ চারা দিব।" তার সাথে দামও আমার যে রেঞ্জ এত থেকে এত দাম ফুরানো হয়ে গেছে। যে এর থেকে এই মার্জিনের মধ্যে আমাকে দিবে ১,০০,০০০ চারা। এই একটা লোকই পাইছি শুধু। ওই অঞ্চলে যেগুলো নিমের চারা আগামী বছর যাবে, ওইখানে ১,০০,০০০ চারা যাবে। ওই জেলাতেই শুধু এক জেলাতেই, সিরাজগঞ্জ জেলাতেই। আর যাদের কাছেই বলছি আগে টাকা চায়। তাও টাকার পরিমাণের একটা মাত্রা থাকতে হবে তো। বীজ কত টাকা? এত টাকা। সার কত? এত টাকা। ডে লেবার কত? এত টাকা। না! হুহ, মানে তার যে ব্যবসা হবে তার চেয়ে বেশি আগেই চায়। তাইলে আপনি বিনিয়োগ করেন আপনার কাছে কে যাবে? এই হলো বাংলাদেশের মানুষ ব্যবসা বুঝে না। যেকোনো ব্যবসা আপনার বিশ্বাস হয় না আপনার? আপনি করতে গিয়ে দেখেন। করতে গিয়ে দেখেন। আজ পর্যন্ত আমি বাংলাদেশের মানুষেরে যা অর্ডার দিয়েছি, এমনকি পাটের জন্য, পাট কেনার জন্য লোক পাঠাইছি। কি বলছে জানেন? তারা প্রতিদিন ৳২,০০০ করে টাকা দিতে হবে। সে খুঁজে আমার পাট নিয়ে দিবে। ৩-৪ জেলায় করতেছে। আগেই তারা টাকা দেন লাগবো প্রতিদিন পাট কিনি আর না কিনি। আলাপ শুনছেন? এই হলো বাংলাদেশের মানুষের ব্যবসা বুঝে। অন্য দেশ কিন্তু তা না। তারা বলবে কত অর্ডার, অর্ডার আপনি দেন। আপনি অর্ডার দেন, এগ্রিমেন্ট করেন। সর্বোচ্চ চেক চায়, এর চেয়ে বেশি কিছু না। তার মানে এই না যে বাংলাদেশের মানুষ সবাই ব্যবসা বুঝে না তা না। অবশ্যই ব্যবসা বুঝে নাকি সেটা অন্য প্রসঙ্গ। এখন বুঝতে পারছেন তো কেন আর এটা হলো বাংলাদেশের মানুষের এবার রাষ্ট্রীয় চরিত্র আসেন, কানাডা হাইকোর্ট দেখে একটা হাসপাতাল লাইসেন্স পাইতে আমার ৩ বছর আমি শেখপুরিতে পাই নাই। ৩ বছর দাঁড়ায় ঘুরেছি। আমাকে হাসপাতাল লাইসেন্স দেয় না। কানাডা হাইকোর্ট অথচ লাইসেন্স ছাড়াই হাসপাতাল চালায়। কোন সমস্যা হয় না। কেউ সহযোগিতা করে না। রাষ্ট্র আপনাকে সহযোগিতা করবে না। ভারত কেন এরকম করে? কারণ ভারতে কেন যায়? একদিকে হলো তারা সেখানে ১৫০ কোটি মানুষ। পাশাপাশি তাদের মানে আপনি যদি ভারতে ব্যবসা করেন, আপনার কোথাও যাওয়ার দরকার নেই। শুধু ভারতই যথেষ্ট। অথচ বাংলাদেশ হতে পারত হাব বিজনেস হাব। ১৭ কোটি ১৮ কোটি মানুষের দেশ। আমার দেশে এই $৩০ বিলিয়ন আমার দেশে আসার কথা ছিল। আসার কথা ছিল না? কিন্তু নাই। আপনি দেখেন চামড়া শিল্প বাংলাদেশের শেষ, ধ্বংস করে দিছে। এইজন্য কিন্তু কারো দোষ না, আসল দোষ। চামড়া শিল্প নিয়ে কিন্তু কেউ কথা বলে না। বলেন তো কেন? কারণ এটা তো ভারতকে দুষতে পারবেন না। এমনকি পাট শিল্প ধ্বংসের জন্য ভারতকে দোষী। অথচ বিএনপি ২০০০ এই যে তারা যখন ২০০১ থেকে ৫ ক্ষমতায় থাকলো আদমজি তারা বন্ধ করলো। দোষ দেয় আওয়ামী লীগের। এক বামপন্থী নেতা আমাকে বলছে যে আওয়ামী লীগ নাকি দেয়। বামপন্থী বলছে, আল্লাহ আপনার ঘিলু নষ্ট হইছে। এটা তো নষ্ট করছে এটা তো বন্ধ করছে বিএনপি আদমজি জুট মিল। মজার বিষয় হলো আদমজি জুট মিল বাংলাদেশে বন্ধ হইছে আর ভারতে জুট মিল চালু হয়ে গেছে। কেন ভাই? বাংলাদেশের টেক্সটাইল মার খাচ্ছে, গার্মেন্টস মার খাচ্ছে। ভারতের সাউথে এটা নতুন করে করতেছে। এটা জানেন আপনারা? চামড়া শিল্প সব চায়না দখল করে নিছে। একেবারে মাগনা।
পানির দরে চামড়া নিয়ে সারা দুনিয়াতে বাংলাদেশে চামড়া দেয়। সে বাংলাদেশের চামড়া পাকা করে সারা দুনিয়ায় সাপ্লাই করতেছে। পানির দরে নিতেছে চায়না।